কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমি মোহাম্মদ রিয়াদউদ্দিন, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, নানুয়াদিঘির পশ্চিম পাড়। তো বাসায় পড়ালেখা হচ্ছে তো ঠিক মতো? আশা করছি সবাই বাসায় ভালোভাবে পড়ালেখা করছো। তো আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে একটি সৃজনশীল অঙ্ক করাবো। হিসাব বিজ্ঞানের এই লেনদেন অধ্যায়টা নিয়ে এর আগে আমি দুটি ক্লাস করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় একটি সৃজনশীল অঙ্ক করব। এতদিন আমরা তোমাদেরকে লেনদেনের বেসিক ধারণা দিয়েছি। আজকে আমরা কি করব? আমরা একটা সৃজনশীল অঙ্ক করব। তো আমার এখানে যতগুলো সৃজনশীল আছে তার মধ্যে আমার কাছে মনে হলো যে 5 নম্বর একটা অঙ্ক আছে। এই 5 নং সৃজনশীলটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু বুঝার আছে, তাই আজকে আমি এই অঙ্কটা দিয়ে এই ক্লাসটি সাজাবো। তো শুরু করা যাক। সবাই তো ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, বই খাতা নিয়ে বসে পড়ো আর স্যারের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো আমরা হিসাব বিজ্ঞান বইয়ের 22 পৃষ্ঠা খুলবো। 22 পৃষ্ঠায় কি দেওয়া আছে? 22 পৃষ্ঠার 5 নং সৃজনশীলটা দেখো। 5 নং সৃজনশীলে আমি একটু সৃজনশীলটা পড়ি, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো। জেমস ট্রেডার্স 2017 সালের পয়লা জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা, 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করলেন। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তো 2017 সালের জানুয়ারি 1 প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। জানুয়ারি 4 বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। কত হাজার টাকার পণ্য ক্রয় করছে? 45,000 টাকার পণ্য ক্রয় করেছে। নগদে প্রদান করছে 20,000 টাকা, আর বাকি তারপরে যে চেকে প্রদান করছে 15,000 টাকা। তার মানে এখানে 45,000 টাকার পণ্য ক্রয় করার পরে সে নগদে প্রদান করছে 20,000 টাকা এবং চেকে প্রদান করছে 15,000 টাকা। তাহলে কি তার কি পুরো টাকা প্রদান করা হয়েছে? না, এখানে পাওনাদারের সৃষ্টি হয়েছে। এগুলো নিয়ে আমরা সৃজনশীল যখন করব তখন আলোচনা করব। এরপরে 6 তারিখে বলা আছে 80,000 টাকার পণ্য বিক্রয়। নগদে পেল কত? 30,000 টাকা এবং চেকে পেল 25,000 টাকা। এখানেও কি সে তোমার পুরো টাকাটা পাইছে? না, পায়নি। এখানে দেনাদারের সৃষ্টি হয়েছে। একদিকে একটা এন্ট্রিতে পাওনাদারের সৃষ্টি হলো আর এখানে দেনাদারের সৃষ্টি হলো। তারপরে যে বলছে জানুয়ারি 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। ওই যে 4 তারিখে যে 10,000 টাকা বাকি ছিল, এই 10,000 টাকাটা আমরা বেলাল এন্টারপ্রাইজকে কয় তারিখে পরিশোধ করলাম? 9 তারিখে পরিশোধ করলাম। এরপরে জানুয়ারি 8 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন 8,000 টাকা। ঠিক আছে। এরপরে জানুয়ারি 28 বিজ্ঞাপন খরচ প্রদান করলেন 8,000 টাকা। ঠিক আছে। এরপরে এই হলো আমাদের উদ্দীপকটা। এবার আসো আমরা সৃজনশীল প্রশ্নগুলো পড়ি। কি কি জানতে চাইছে? ক নাম্বার আছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানতে চাইছে। তারপরে খ নাম্বার বলছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে A=L+E। ঠিক আছে। এরপরে গ নাম্বার জানতে চাইছে যে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইছে। তো আমরা এখন কি করব? আমরা এখন অঙ্কটি করব, সৃজনশীলটি বুঝাবো তোমাদেরকে। তো আমরা লেনদেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি লেনদেনটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা পরবর্তী অধ্যায়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে চলে আসো আমরা ক নাম্বারে বলি। ক নাম্বারে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রারম্ভিক মূলধন জিনিসটা কি আগে তোমাদেরকে এটা বুঝাই। প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের শুরু বা মাসের শুরুর এন্ট্রিগুলো এখানে আসবে। বছরের শুরু বা মাসের শুরুর এন্ট্রিগুলো এখানে আসবে। তো প্রারম্ভিক মানে কি? শুরু করছে। প্রারম্ভিক মানে 1 তারিখের গুলো। এখানে 1 তারিখে কি কি আছে দেখো। এখানে বলা আছে প্রারম্ভিক মানে ব্যবসা শুরু করতে তার কি কি আছে। বললো যে পয়লা জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে তিনি কি করলেন? ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করলেন। ঠিক আছে। তাহলে আমরা দেখব এখানে কি লিখব? 2017 জানুয়ারি 1। তাহলে 2017 জানুয়ারি 1 লিখবো। এখানে বলছে নগদ বলছে 1,20,000 টাকা। তাহলে আমরা কি লিখবো? নগদ কত? নগদ 1,20,000 টাকা
আর বলছে কি কত হাজার টাকা, আসবাবপত্র বলছে 70,000 টাকা। তাহলে আসবাবপত্র কত, আসবাবপত্র 70,000 টাকা, 70,000 টাকার আসবাবপত্র। তাহলে আর কোনো কিছু আছে? প্রারম্ভিক মানে বছরের শুরু, মাসের শুরুটা। তাহলে এখানে 90,000 টাকা, 1,90,000 টাকা, 1,90,000 টাকা। পর উত্তর এটাই। কি ব্যাপার, বুঝতে পেরেছো? একেবারে সহজ। দেখো বলছে যে নগদ এত টাকা নিয়ে 1,20,000 টাকা এবং আসবাবপত্র হলো 70,000 টাকা, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এটাই তার প্রারম্ভিক মূলধন, এটাই তার মূলধন, এটা নিয়ে সে ব্যবসা শুরু করেছে। এর পরবর্তীতে আমাদের কি বলেছে, এর পরবর্তীতে বলেছে উপরোক্ত লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে A = L + E, A = L + E। এটি হচ্ছে হিসাব সমীকরণের বিস্তারিত প্রভাব। আমরা এই অঙ্কটা করতে গেলে আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি তারা ঘাবড়ে যায়, তারা অঙ্কটা মানে কমপ্লিট করতে পারে না, পুরোপুরি করতে পারে না, যে স্যার এই অঙ্কটা করতে গেলে পেচ লাগে যায়। আসলে এখানে কঠিন কোনো কিছু না, এই অঙ্কটা আমার কাছে খুব সহজ মনে হয় যে তোমাকে হিসাবগুলো মনে রাখতে হবে কিভাবে কিভাবে করবা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ঘরটা, এই A = L + E প্রমাণ করো যে এই জিনিসটা বা হিসাব সমীকরণের বিস্তারিত প্রভাব বা সমীকরণের প্রভাব, সমীকরণের বিস্তারিত প্রভাব, এই অঙ্কটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ঘর। তোমাকে ঘরটা ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আমরা ঘরটা করে এখন অঙ্কটা শুরু করব। ঘ নাম্বার শিক্ষার্থীরা, আমরা ঘ নং অঙ্কের ঘরটি করেছি। দেখো তোমরা ঘ নং অঙ্ক ঘরটি কিভাবে করতে হয়। তো স্যার তো এখানে ঘরটি আগে থেকে করে রেখেছি, তোমরা দেখো তোমরা কিভাবে করবা। ঘরটি করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের এন্ট্রির উপর ডিপেন্ড করতে হবে। আমাদের কি বলছে, উদ্দীপকে কি বলছে, কয়টা ঘর হবে, মানে সম্পদের দিকে কয়টা ঘর হবে আর দায়ের দিকে কয়টা ঘর হবে, সেটা আমাদের কি করতে হবে, উদ্দীপকের উপর ডিপেন্ড করতে হবে। এন্ট্রিগুলো কি বলছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের প্রত্যেকটা মানে সম্পত্তির দিকে কয়টা ঘর হবে আর দায় আর মালিকানা সত্ত্বের দিকে কয়টা ঘর হবে ওইটা ঠিক করতে হবে, নির্ণয় করতে হবে। তো দেখো এখানে বলছে যে 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র। তাহলে নগদের জন্য একটা ঘর হবে। অলরেডি আমাদের তারিখ যেহেতু থাকেই সবসময়, হ্যাঁ পিছনের দিকে মন্তব্য সবসময় থাকবে এবং তারিখ এবং জেরের পরে কোনটা বসবে, যে নগদ 1,20,000 টাকা। তাহলে সম্পদ, এখানে সম্পদের জন্য আর দায়ের জন্য ঘর হবে। সকল প্রকার মূলধন জাতীয় এবং মূলধন জাতীয় দায় এবং সম্পদের জন্য ঘর হবে। হ্যাঁ, তো আমাদের এখানে বলছে যে নগদ কত বলছে, 1,20,000 টাকা। তাহলে নগদের জন্য একটা ঘর হবে। তারপর বলছে কি আসবাবপত্র 70,000 টাকা, আসবাবপত্রের জন্য একটা ঘর হবে। কারণ এখানে আমাদের উপর লেখা আছে সম্পদ, যেগুলো সম্পদ শুধু সেগুলোর জন্য ঘর হবে। এরপরে বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। তো প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে যখন হিসাব খুলছে তখন ব্যাংকের জন্য একটা ঘর হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, ব্যাংকের জন্য একটা ঘর হবে। এরপরে কি বলছে, তারপর বেলার এন্টারপ্রাইজের নিকট 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা এবং চেকে প্রদান 15,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের এখানে সম্পদের দিকে এই ঘরগুলো হলো। ওইখানে যে তোমার বেলার এন্টারপ্রাইজের নিকট তো সে 45,000 টাকার পণ্য বিক্রয়, বেলার এন্টারপ্রাইজ থেকে সে 45,000 টাকার পণ্য ক্রয় করেছিল, কিন্তু তাকে প্রদান করছে কত, নগদে প্রদান করছে 20,000 টাকা আর চেকে প্রদান করছে 15,000 টাকা। তাহলে আর 10,000 টাকা পাবে না সে বেলার এন্টারপ্রাইজে। তো পাইলে কি হবে, পাওনাদারের সৃষ্টি হবে। যেহেতু বেলার এন্টারপ্রাইজ জেমস ট্রেডার্স থেকে 10,000 টাকা পাবে, তাহলে এটা কি আমরা কার অঙ্ক করতেছি, জেমসের অঙ্ক করতেছি। ঠিক আছে, তাহলে জেমসের অঙ্ক যখন আমরা করতেছি তখন জেমস এন্টারপ্রাইজটা কি করলো, বেলার এন্টারপ্রাইজ থেকে ক্রয় করলো, অর্ধেক টাকা দিছে, অর্ধেক টাকা দিতে পারেনি, মানে 10,000 টাকা দিতে পারেনি। এই জন্য কি হবে, মানে জেমসের পাওনাদারের সৃষ্টি হবে না। তো পাওনাদারের জন্য একটা ঘর হবে, এখানে পাওনাদারের দায়ের দিকে পাওনাদারের জন্য একটা ঘর হবে। হ্যাঁ, এরপরে যে বলছে 80,000 টাকার পণ্য বিক্রয়, এটা কে বিক্রি করছে, জেমস ট্রেডার্স বিক্রি করছে। 80,000 টাকার পণ্য বিক্রি করছে, সে নগদে পাইছে 30,000 টাকা এবং চেকে পাইছে 25,000 টাকা। তাহলে আর পায় নাই, যে টাকাটা পায় আর 25,000 টাকা পায়নি। এই 25,000 টাকাটা কি হবে, দেনাদারের তৈরি হবে। আমরা দেনাদারের জন্য একটা ঘর করব। ঠিক আছে, দেনাদারের আধুনিক নাম হচ্ছে প্রাপ্য হিসাব আর পাওনাদারের আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমরা প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব দুই দিকে লিখলাম, দুইটা ঘর করলাম, একটা প্রাপ্যের জন্য করলাম আর 10 তারিখে বেলার এন্টারপ্রাইজের জন্য একটা প্রদেয় করলাম, আর একটা মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর হয়, মালিকানা সত্ত্ব বা মূলধনের জন্য একটা ঘর হয়। ঠিক আছে, এবার ঘরগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন, এটা ব্যাংকের জন্য একটা ঘর আছে। তারপরে বিজ্ঞাপন খরচ, এটা মুনাফা জাতীয় খরচ। হ্যাঁ, এটা সম্পদ না, তাহলে এটার জন্য কোনো ঘর হবে না। ঠিক আছে, এটা নগদ আর মূলধনেতে কাজ হবে। ঠিক আছে, এরপরে এখন আসো
কি বলছে প্রশ্নে আমাদের গুরুত্ব লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে a ইকুয়াল টু l প্লাস ই। এখন আসো আমরা a ইকুয়াল টু l প্লাস ই এই এটি তথ্যটি প্রমাণ করি। ঠিক আছে, তো প্রথমে কি বলছে আমরা দেখো কিভাবে অঙ্কটি করি সৃজনশীলটি। তো বলছে 1 জানুয়ারি 1,20,000 টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসায় কি করলো, শুরু করলো। তাহলে আমাদের কি করতে হবে, কয় তারিখে এটা, জানুয়ারি 2017 তারিখের ঘরে লিখবো 2017 জানুয়ারি 1। হ্যাঁ, নগদে কত, 1,70,000 টাকা। ঠিক আছে, আর আসবাবপত্র কত, নগদ হলো 1,20,000 টাকা, সরি 1,20,000 টাকা, আর আসবাবপত্র কত, 70,000 টাকা। হ্যাঁ, নগদে কত বলছে, 1,20,000 টাকা, আসবাবপত্র 70,000 টাকা। ঠিক আছে, তাহলে এই দুইটা মিলিয়ে আমার মালিকানার সাথে কত হবে, 1,90,000 টাকা। কত, 1,90,000 টাকা। বুঝতে পেরেছো? এই তোমার তো নগদ এবং আসবাবপত্র মিলিয়ে তোমার মালিকানা সত্ত্ব বা মূলধন। ঠিক আছে, তাহলে এখানে কত বসবে, 1,90,000 টাকা বসবে। এরপর আমরা জের করব প্রতিটা এন্ট্রি শেষে, প্রতিটা তারিখের এন্ট্রি শেষে আমরা জের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, জের। জের লিখে কত, 1,20,000 টাকা এখানে লিখবো, এখানে 70,000 টাকা লিখবো। কোনো কাজ তো যেহেতু হয় না, যোগ হলে যোগ হবে আর বিয়োগ হলে বিয়োগ হবে। 1,90,000 টাকা আমরা এখানে লিখে ফেলবো। এরপরে কি বলছে, এরপরে যে বলছে, এরপরে তারিখটা কি বলছে, সবাই তো এটা বুঝতে পেরেছে। এরপর আবার 1 তারিখে বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। জানুয়ারি আবারও 1, হ্যাঁ জানুয়ারি 1। অনেকে বলে যে স্যার এক মানে দুইটাই 1 তারিখে কিভাবে হলো, দুইটাই 1 তারিখে, ব্যবসায়িক কাজ একদিনে 2-3টা কাজ হতে পারে না, তো এগুলো কোনো বিষয় না, এগুলো চিন্তা করার কারণে 1 তারিখ বলছে, আমরা 1 তারিখ দিয়ে কাজ করব। বলছে কি যে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব করলো। কোথায় হিসাব করলো, ব্যাংকে। ব্যাংকে যখন আমি 50,000 টাকা জমা দিছি তখন আমার ব্যাংকের দিকে টাকা বেড়ে গেছে। এই অঙ্কটা একদম সহজ, শুধু একটু মনোযোগ সহকারে বুঝো শিক্ষার্থীরা। তাহলে আমি ব্যাংকের দিকে যখন টাকা জমা দিছি তখন আমার ব্যাংকের দিকে টাকা চলে গেছে। আমি যখন একটা ব্যাংকে যাব, যাই 50,000 টাকা জমা দিব, তখন আমার নগদে টাকা থাকবে না। তাহলে আমার কি করতে হবে, এখানে -50,000 টাকা নগদে বসবে। কেন, কারণ আমার হাত থেকে টাকাটা চলে গেছে। কোথায় গেছে, ব্যাংকে দিছি, তাহলে ব্যাংকের দিকে বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে ব্যাংকের দিকে এই টাকাটা বাড়বে, মানে যোগ হবে, আর নগদের দিকে এটা মাইনাস হবে। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব, আমরা জের করে ফেলবো। দেখো যে এখানে আমরা কি করব, এই যে আমরা 1,20,000 টাকা, হ্যাঁ আবার 50,000 টাকা কোথায় বসাইছি আমরা, দেখো এখানে 50,000 টাকা না, ঠিক আছে, আমরা এখানে বসাইছি নগদের দিকে বসাইছি 50,000 টাকা মাইনাস, আর ব্যাংকের দিকে টাকাটা বেড়ে গেছে। তাহলে 1,20,000 থেকে 50,000 লেখা আর 70,000 টাকা থাকে। হ্যাঁ, 70,000 টাকা এদিকে বসবে নগদে করে, আবার এখানেও 70,000 টাকা ছিল আগে আসবাবপত্রের, আর এখানে 50,000 টাকা 50,000 টাকা বসে যাবে। হ্যাঁ, এরপরে যায় এখানে 1,90,000 টাকা 90,000 টাকা বসে যাবে। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, এরপরে যে বলছে যে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদে 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা, নগদে কত 20,000 টাকা এবং চেকে 15,000 টাকা। তাহলে আমরা কি করব, বলছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয় করছে, তার মধ্যে সে নগদে কত দিছে, সে নগদে দিয়েছে 20,000 টাকা এবং চেকে দিয়েছে 15,000 টাকা। চেকে দিছে কত, 15,000 টাকা। তাহলে আমরা কি করবো, এখানে দেখো এটা তারিখটা কত বলছে, তারিখটা হলো 4 তারিখ, এখানে 4 তারিখ লিখো। বেলাল এন্টারপ্রাইজ কত নগদে কত দিছে, 20,000 টাকা। তা আমি যেহেতু বেলাল থেকে সে ক্রয় করছে, ক্রয় করা মানে টাকা চলে যাওয়া, ক্রয় করা মানে কি টাকাটা চলে যাওয়া, যেহেতু টাকা চলে গেছে তাহলে সেখানে কি হবে, মাইনাস হবে। 20,000 টাকা এখানে দিছে, তারপরে যা নগদে দিচ্ছে 20,000 টাকা, আর চেকের মাধ্যমে দিচ্ছে কত, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা এখানে বসবে। হ্যাঁ, তাহলে আমাদের 35,000 টাকা হয়েছে, কিন্তু আমি ক্রয় করছি কত টাকা, 45,000 টাকা, আর 10,000 টাকা সে দিতে পারে না। এই 10,000 টাকা কোথায় বসবে, পাওনাদারের কলামে বসবে। পাওনাদারের পরিমাণটা বেড়ে গেল, পাওনাদারের পরিমাণটা বেড়ে গেল। আর এই সম্পূর্ণ টাকা যখন সে দিয়ে দিবে তখন তার কি হবে, তখন তার মূলধনের দিকে 45,000 টাকা কমে যাবে। তো 45,000 টাকা মূলধনের দিকে আমরা কি করে দেব, মাইনাস করে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এন্ট্রিটাকে তোমাদের আবার বুঝে, বেলাল এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকার পণ্য ক্রয় করছে। খেয়াল করো, 45,000 টাকার পণ্য যখন ক্রয় করছে
তখন সে কি করছে, নগদে 20,000 টাকা দিয়েছে। তো নগদে 20,000 টাকা যখন দিয়েছে তখন তার নগদ থেকে 20,000 টাকা কমে যাবে, টাকাটা চলে গেছে, কারণ আমি তো জিনিসটা ক্রয় করছি, আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে, আমার নগদ টাকা চলে যেতেছে। তাহলে আমার নগদ কি হবে, নগদের দিকে 20,000 টাকা কমাবা। আবার বলছে নগদে 20,000 টাকা দিচ্ছে এবং চেকে দিচ্ছে কত হাজার টাকা, 15,000 টাকা। তো চেকে ব্যাংকের দিকেও টাকাটা কমে যাবে, ব্যাংক থেকেও টাকাটা দিয়ে দিব। তাহলে ব্যাংক থেকে 15,000 টাকা আমরা দিয়ে দিয়েছি। এই টোটাল তাহলে কত হলো, 35,000 টাকা হলো। আরো কত, 45,000 টাকার পণ্য ক্রয় করছি না, আর 10,000 টাকা সে আমাদেরকে নিকট, জেমস ট্রেডার্স নিকট পাবে। তাহলে এই 10,000 টাকা কোথায় বসবে, পাওনাদারের কলামে বসবে। এখানে পাওনাদারের পরিমাণটা বেড়ে গেছে, কারণ সে টাকাটা এখনো দিতে পারেনি। আর টোটাল এই টাকাটা করার পরে তার কত টাকা হবে, 45,000 টাকা তার মূলধন থেকে কমে যাবে যখন আমি টাকার সম্পূর্ণগুলো পরিশোধ করব। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে এখন আসো আমরা যোগ বিয়োগ করে ফেলি। দেখো এনেছে 50,000 টাকা বসবে, 20,000 টাকা চলে গেলে 50,000 টাকা, হ্যাঁ 70,000 টাকা। তারপরে যে এখানে 35,000 টাকা বসবে, তারপর এখানে 10,000 টাকা বসবে, এখানে 1,45,000 টাকা বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এরপরে এন্ট্রিটা কি বলছে একটু খেয়াল করো তোমরা, যে এখানে বলছে 6 তারিখের এন্ট্রিটা খেয়াল করো। 6 তারিখের এন্ট্রিটা হলো যে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে পাইছে 30,000 টাকা, চেকে পাইছে 25,000 টাকা। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এতক্ষণ আমরা করেছি কি, এতক্ষণ আমরা করেছি তোমার ক্রয় করেছিলাম, এখন আমি বিক্রয় করছি। এখন জেমস ট্রেডার্স নিজস্ব একটা পণ্য বিক্রয় করলো। তো বিক্রয় করলে কি হয়, সবসময় প্রতিষ্ঠানের লাভ হয়, আর লাভ হলে মূলধনও বেড়ে যাবে, নগদও বেড়ে যাবে। সবসময় মনে রাখবা, যদি লাভ হয় তোমার তাহলে নগদও বাড়বে, মূলধনও বাড়বে। আর যদি তোমার টাকা প্রদান করো তাহলে তোমার মূলধনও কমবে, নগদও কমবে। যেহেতু আমি বিক্রয় করছি সেহেতু আমার কি হয়েছে, আমার লাভ হয়েছে। তাহলে আমি বিক্রয় করে 80,000 টাকার পণ্য বিক্রয় করছিলাম, নগদে পাইছি কত, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমার কয় তারিখে, এটা হচ্ছে আমার 6 তারিখে। এখানে 30,000 টাকা বসে যাবে, যোগ হবে, কারণ আমার এটা নগদে পাইছি, আমি পাইলে তো যোগ হবে। হ্যাঁ, আর ব্যাংকে পাইছি কত হাজার টাকা, চেকের মাধ্যমে পাইছি 25,000 টাকা, চেকের মাধ্যমে পাইছি আমি 25,000 টাকা। হ্যাঁ, আর আমি তো 80,000 টাকার পণ্য ক্রয় করেছি, বিক্রি করেছিলাম, তার মধ্যে আমি 30,000 টাকা পাইছি। হ্যাঁ, আর নগদে পাইছি 30,000 টাকা, আর চেকের মাধ্যমে পাইছি 25,000 টাকা। এখনো আমার তো রয়ে গেছে কত, 25,000 টাকা আমি তার নিকট পাবো। ঠিক আছে, তাহলে এই 25,000 টাকা কি হবে, প্রাপ্য, দেনাদারের কলামে বসবে। এখন সে আমাকে টাকাটা দিতে পারেনি, এই টাকাটা আমি তার নিকট কি করব, পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে এই টাকাটা আমি যখন পাবো, সম্পূর্ণ টাকাটা আমি যখন পাবো, তখন আমার মূলধন বেড়ে যাবে 80,000 টাকা। মূলধন কত বেড়ে যাবে, 80,000 টাকা। বুঝতে পেরেছো? এবার আসো আমরা যোগ বিয়োগটা করে ফেলি। ঠিক আছে, এখানে 80,000 টাকা হবে, এখানে 70,000 টাকা হবে, এখানে 60,000 টাকা হবে, যোগ করলে এখানে 25,000 টাকা হবে, এখানে 10,000 টাকা হবে, এখানে হবে, আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। ক্যালকুলেটরের সাহায্য নিলে হবে কত, 2,25,000 টাকা। 2,25,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? এরপরে আসো, এবার আমি এন্ট্রিটা তোমাদেরকে আবার আরেকবার বুঝাই দিই, যে 6 তারিখে এন্ট্রিটা তোমাদেরকে আরেকবার বুঝাই, যে বেলাল এন্টারপ্রাইজের কি বলছে, বেলাল এন্টারপ্রাইজ ইয়ার নিকট জেমস ট্রেডার্স 80,000 টাকার পণ্য বিক্রি করেছিল। কত টাকার পণ্য বিক্রি করেছিল, 80,000 টাকার পণ্য বিক্রি করেছিল। সে নগদে পাইছে কত, 30,000 টাকা, এর জন্য নগদের সাথে সেটা যোগ হবে। তারপরে চেকের মাধ্যমে পাইছে কত, 25,000 টাকা, এর জন্য 25,000 টাকা ব্যাংকের দিকে, তার ব্যাংকের দিকে টাকা বেড়ে গেল, সে যেহেতু পাইছে। আর সে পায়নি কত টাকা, 80,000 টাকা তো হয়নি, আরো 25,000 টাকা শর্ট মানে দিতে পারেনি যার কাছে বিক্রি করেছিল। সে এটা বলছে সে পরে দিবে, পরবর্তীতে দিবে। এই জন্য সে দেনাদারের কাছে পাইলে কত, 25,000 টাকা। 25,000 টাকা দেনাদারের দিকে প্রায় বেড়ে গেল। হ্যাঁ, এই সম্পূর্ণ টাকা 30,000, 25,000, 50,000 দুইটা মিলে যে 50,000 আর 30,000, 80,000 টাকা। এই 80,000 টাকা যখন সে পাবে তখন তার মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আর এই জন্য মালিকানা সত্ত্ব দিয়ে কত বসছে, 80,000 টাকা বসেছে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এন্ট্রিটা। এরপর এন্ট্রিটা কি বলছে দেখো তো, এরপর এন্ট্রিটা বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করেছিল। আমরা যে 4 তারিখে যে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, ওখানে দেখো 10,000 টাকা কিন্তু আমরা দিতে পারিনি, জেমস ট্রেডার্স দিতে পারেনি। এই 10,000 টাকা এখন কি হবে, এখন সে
বেলাল এন্টারপ্রাইজকে পরিশোধ করছে। আর আমি যখন কাউকে টাকাটা দিয়ে দিব তখন আমার হাত থেকে নগদ টাকা কমে যাবে এবং পাওনাদারের পরিমাণও কমবে, নগদও কমবে, পাওনাদারের পরিমাণটাও কমে যাবে। ঠিক আছে, তাই এটা কয় তারিখে? 9 তারিখেরটা দেখো, আমরা 9 তারিখে এটা বুঝাচ্ছি। 9 তারিখে দেখো আমার 10,000 টাকা নগদে কমবে, কারণ আমি পাওনাদারকে পরিশোধ করছি এবং সাথে সাথে আমার পাওনাদারের পরিমাণও 10,000 টাকা কমে যাবে। ঠিক আছে, এরপর আমরা জেড করে ফেলি। মোট কথা একটা এন্ট্রি লিখবা, যোগ বিয়োগ করবা, একটা এন্ট্রি লিখবা, যোগ বিয়োগ করবা, এটাই কাজ, আর কোনো কাজ নেই। এখানে 70,000 টাকা জেড লিখবো, এখানে 70,000 টাকা বসবে, এখানে 70,000 টাকা বসবে, এখানে 60,000 টাকা বসবে, এখানে 25,000 টাকা, এখানে তো আর রইল না, কারণ পাই তো আমার কাছে 10,000 টাকা, 10,000 টাকা আমি পরিশোধ করে ফেলছি, এখানে আর 10,000 টাকা গেছে আমি কিছুই নি, আর 2,25,000 টাকা বসে। ঠিক আছে, এরপরে বুঝতে পেরেছো? এরপরে এন্ট্রিটা হলো যে কি বলছে, আমরা বই থেকে দেখি কি বলছে। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে 8,000 টাকা উত্তোলন করলেন। মালিক কোথা থেকে নিজ প্রয়োজনে কোথা থেকে উত্তোলন করলেন? ব্যাংক হতে 8,000 টাকাটা কি করছেন? 8,000 টাকা ব্যাংক হতে উত্তোলন করেছেন। কোথা থেকে উত্তোলন করছেন? ব্যাংক থেকে উত্তোলন করছে। তাহলে অবশ্যই আমি যে মালিক নিজের জন্য, জেমস টেজাস নিজের জন্য ব্যাংক থেকে উত্তোলন করছে কত টাকা? 8,000 টাকা। তাহলে আমরা কি লিখবো? কয় তারিখের এটা এন্ট্রি? এটা হলো 28 তারিখের, 18 তারিখের এন্ট্রি। আমরা 18 তারিখে লিখবো। কোথা থেকে উত্তোলন করছেন? ব্যাংক থেকে 8,000 টাকা। তাই 8,000 টাকা আমি ব্যাংকের দিকে কমিয়ে দিব। ঠিক আছে, তারপরে যাইয়া আবার এই 8,000 টাকা ব্যাংক থেকে কমা মানে আমার মালিকানা সত্ত্ব থেকে কমাই, 8,000 টাকা আমার মালিকানা সত্ত্বের দিকে কমাই দেব। ঠিক আছে, একেবারে সহজ, একটু মনোযোগ সহকারে খেয়াল করো শিক্ষার্থীরা। তাহলে এখানে আমরা কি লিখবো? জেড লিখবো, এখানে 70,000 টাকা বসে যাবে, এখানে 70,000 টাকা বসে যাবে, এখানে 60 থেকে 8,000 টাকা চলে গেলে 52,000 টাকা থাকবে, এখানে 25,000 টাকা থাকবে, এখানে টাকা নাই, এখানে কত বসবে? 2,25,000 থেকে 8,000 টাকা গেলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ করব, ওরা পরে আসবে 2,17,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? একটু বড় অঙ্ক, বাট এন্ট্রিগুলো যখন আমরা অনেকে দেখে বলতে এত বড় অঙ্ক কিভাবে করা যায়, ব্যাপারটা খুবই সহজ। আমরা এন্ট্রি বাই এন্ট্রি যখন করতে থাকবো, তারিখ অনুসারে, তারিখের পর তারিখ যে অঙ্কগুলো যখন করতে থাকবো, হিসাবগুলো যখন করতে থাকবো, তখন আমাদের জন্য ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। এর লাস্ট এন্ট্রিতে কি বলছে? যে বিজ্ঞাপন খরচ 8,000 টাকা, হ্যাঁ 8,000 টাকা দেওয়া হলো। বিজ্ঞাপন খরচ 8,000 টাকা দিছে। কত টাকা দিছে? বিজ্ঞাপন খরচ 8,000 টাকা দিয়েছে। ঠিক আছে, 8,000 টাকা দিলে কি হবে? আমার বিজ্ঞাপন খরচ, আমি বিজ্ঞাপন কেন দেব? বিজ্ঞাপন দে পণ্যের প্রচারের জন্য। জেমস টেরাস বিজ্ঞাপন খরচ বাবদ 8,000 টাকা দিয়েছে। তার মানে সে 8,000 টাকা নগদ থেকে দিয়েছে, তার নগদও কমবে, তার মালিকানা সত্ত্বেও 8,000 টাকা কমে যাবে। তাহলে আমাদের এখানে কয় তারিখের এটা এন্ট্রি? 28 তারিখের এন্ট্রি। দেখো, তাহলে 28 থেকে 8,000 টাকা নগদের দিকে কমে যাবে, আর এই 8,000 টাকা আমাদের মালিকানা সত্ত্বের থেকেও কমে যাবে। তাহলে দেখো, এখন যোগ বিয়োগ করবো, করার পর এখানে যে লিখবো, এখানে 62,000 টাকা হবে, এখানে 70,000 টাকা হবে, এখানে 52,000 টাকা হবে, 25,000 টাকা বসে যাবে, তারপর এখানে 8,000 টাকা গেলে 2,09,000 টাকা হবে। ঠিক আছে, আর কোনো এন্ট্রি আছে আমাদের? আর কোনো এন্ট্রি আমাদের হাতে নেই। আমরা এখন কি করব? আমরা দুইটা পাশ, সম্পত্তি এবং দায়ের পাশ ঠিকমতো আছে কিনা জিনিসটা আমরা মিলাবো। ঠিক আছে, যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে a = l + e, সুতরাং আমরা এই জিনিসটাকে এখন কি করব? যে দুই পাশ সমান হয়েছে কিনা আমরা দেখব। তাহলে আমরা এখানে কি করব? আমরা নগদ, হ্যাঁ, আসবাবপত্র, ব্যাংক এবং প্রাপ্য হিসাব যোগ করব। ঠিক আছে, সম্পত্তিগুলো যোগ করব। সম্পত্তিগুলো যোগ করার পরে এই 62,000, 70,000, 52,000 এবং 25,000 সকল সম্পত্তি যোগ করার পরে দায়টা দেখবো, দায়টা কি সেম আছে কিনা। যদি থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি শুদ্ধভাবে হয়েছে। তাহলে এখানে যোগ করলে কত আসে? আমরা দায়টা দেখি, দায়টা শুধু একটাই আছে, এটি 2,09,000 টাকা। তার মানে 2,09,000 টাকা। ঠিক আছে, তার মানে আমার দায়ের দিকে হয়েছে কত? 2,09,000 টাকা। এখন আমি এইগুলো যোগ করব, সম্পত্তিগুলো যোগ করব। সম্পত্তিগুলো যোগ করার পরে আমি যদি দেখি সম্পত্তির দিকেও 2,09,000 টাকা হয়েছে,
তাহলে আমি বুঝবো যে আমার অঙ্কটি হয়েছে। আমরা ক্যালকুলেটরের সাথে যোগ করার পরে দেখবো যে এখানেও 2,09,000 টাকা হয়েছে। তার মানে আমার সম্পত্তি এবং দায়ের পরিমাণ সমান। ঠিক আছে, তার মানে আমার a = l + e যেটা বলেছিল a = l + e। হ্যাঁ, প্রমাণ করো যে a = l + e। আমি প্রমাণ করলাম যে a = l + e। তাহলে কি হলো, আমাদের অঙ্কটা শুদ্ধভাবে হয়েছে। আমরা ধরে নিলাম আমাদের অঙ্কটা শুদ্ধভাবে হয়েছে। তোমরা সবসময় একটা কাজ করবা, অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে মুখস্থ করার চেষ্টা করো, যে যোগ বিয়োগ গুলো যে মুখস্থ করে ফেলো, যে 20 থেকে 10 গেলে আর 10 থাকে, এইভাবে করে মুখস্থ করার চেষ্টা করো না। আমাদের ছোট ছোট এন্ট্রিগুলো আমরা হিসাবগুলো আমরা হয়তো বা মুখে করতে পারি, কিন্তু এই ধরনের বড় যখন আমরা অঙ্কগুলো করতে যাব, বড় হিসাবগুলো করতে যাব, অবশ্যই আমাদের ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। মুখস্থ বা মুখে মুখে হিসাব করে বললে অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এত কষ্ট করে একটা অঙ্ক করবা, যদি অঙ্কটা ভুল হয় তখন নিজের কাছে খারাপ লাগবে। এই জন্য কি করবা, যেহেতু ক্যালকুলেটর আবিষ্কার করছে আমাদের সুবিধার জন্য, তো কেন না আমরা সেটার সদ্ব্যবহারটা কেন করবো না? যেহেতু আমাদের জন্য সেটা আবিষ্কার করা হয়েছে, আমাদের সুবিধার জন্য এটা আবিষ্কার করা হয়েছে, সুতরাং আমরা কি করব, তার পূর্ণাঙ্গ ব্যবহার করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমার প্রশ্নে কি বলেছে যে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো মানে ব্যবসায়ের মালিকের কত টাকা আয় হলো আর কত টাকা ব্যয় হলো সেটা বের করার অর্থটাই হলো মালিকানা সত্ত্বের পরিমাণ। এই একটা প্রশ্ন, মানে অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে মালিকানা সত্ত্বটা স্যার আমরা বুঝি না। মালিকানা সত্ত্বটা আমাদের যে মালিকানা সত্ত্বের হিসাবটাতে কি কি আসবে আর কি কি আসবে না, এটা আমাদের ক্লিয়ার না। তাদের উদ্দেশ্যে আমি বলি এটা একেবারে সহজ। এটার জন্য একটা সূত্র আছে, তোমাদের কাছে আমি সেই সূত্রটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো আমি সূত্রটা উপরে লিখে রেখেছি যে মালিকানা সত্ত্ব। হ্যাঁ, মালিকানা সত্ত্বের মধ্যে দেখো মালিকের বিনিয়োগ প্রথম আসবে। কি, মালিক কত টাকা ব্যবসায় বিনিয়োগ করছে ওটা আসবে। তারপরে আসবে কি, ব্যবসায়ের আয়, কত টাকা ব্যবসায়ের আয় হয়েছে সেটা আসবে। আর ব্যবসা থেকে কত টাকা ব্যয় হয়েছে সেটা আসবে। আর মাইনাস কি আসবে, মালিক কত টাকা উত্তোলন করছে সেটা। বুঝতে পেরেছো? মানে মালিক ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছে সেটা আসবে। ঠিক আছে, তারপরে যোগ হবে ব্যবসায় যত রকম আয় আছে সবগুলো যোগ হবে। আর কি, আর বিয়োগ হবে ব্যবসায় যত ধরনের নগদের খরচগুলো হবে সেই খরচগুলো বিয়োগ হবে। দেন কি হবে, মালিক কত টাকা ব্যবসা থেকে উত্তোলন করেছে সেটা আসবে। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা করার সাথে সাথে আমরা এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকা নিয়ে তিনি কি করলেন, ব্যবসায় শুরু করলেন। তাহলে মালিক এখানে বিনিয়োগ করছে কত টাকা, আমরা এখানে লিখবো 2017 জানুয়ারি 1, যে লিখবো না ব্যবসায় বিনিয়োগ লিখতে পারি, ব্যবসায়ী মূলধন আনয়ন লিখতে পারি। ব্যবসায় বিনিয়োগ কত, বিনিয়োগ হলো যে কত, নগদে কত করছে 1,70,000 টাকা, সরি 1,20,000 টাকা। ব্যবসায় বিনিয়োগ করছে 1,20,000 টাকা। আর আসবাবপত্র কত, 70,000 টাকা আসবাবপত্র। ঠিক আছে, 70,000 টাকা। টোটাল কত হলো 1,90,000 টাকা। এখানে বসে যাবে 1,90,000 টাকা। তোমরা এটাও লিখতে পারো যে ব্যবসায় মূলধন আনয়ন করলেন কত, নগদে 1,20,000 টাকা এবং 70,000 টাকা লিখে দুটো যোগ করে যত আসবে সেটা চলে যাবে। এরপরে কোনটা আসবে, এরপরে দেখো আমরা কি, এরপর সূত্র কি, ব্যবসায়ের খরচ, ব্যবসায়ের আয়। এখান থেকে আমাদের দেখতে হবে ব্যবসায়ের আয় ব্যয় এগুলো আছে কিনা। তো দেখো এখানে কি বলা আছে, প্রাইম ব্যাংকেরটা আসবে না। 4 তারিখে বলছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয় করেছে। যেহেতু পণ্য ক্রয় করেছে সেহেতু কি হবে, পণ্য ক্রয় করলে মানে আমার কিসের মধ্যে পড়তেছে, ব্যবসায় খরচের মধ্যে পড়তেছে, এইটার মধ্যে পড়তেছে। তাহলে খরচ হলে কি হবে, মালিকানা সত্ত্বে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমাদের 4 তারিখের এন্ট্রি আমরা জানুয়ারি 4 লিখে মাইনাস লিখবো পণ্য ক্রয়। শুধু এই কথাটা লিখলে চলবে। পণ্য ক্রয় কত টাকা, 45,000 টাকা। আমরা 1,90,000 টাকা থেকে 45,000 টাকাটা বিয়োগ করে দিব। তাহলে থাকবে কত, আর 1,45,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছো? মানে আয় হলে যোগ হবে আর ব্যয় হলে বিয়োগ হবে। যেহেতু আমাদের পরে এন্ট্রি বিয়োগের, সেহেতু আমরা কি করেছি, এন্ট্রিটা বিয়োগ করে দিয়েছি। এরপরে এন্ট্রিটা কি বলেছে দেখো, এরপরে এন্ট্রিটা বলেছে তোমার
এরপরে এন্ট্রিটা বলেছে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয়, হ্যাঁ, আর ৬ তারিখে এন্ট্রি বলছে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করছে, 30 নগদে 30,০০০ টাকা, চেকে 25,০০০ টাকা। ওগুলো দরকার নেই, আমাদের দরকার হলো কত টাকা পণ্য বিক্রয় করেছিল, আয় হলো কত টাকা। তাহলে আয় হলো বলছে ৮০,০০০ টাকার পণ্য বিক্রয় করছে, তাহলে বিক্রয় করলে সেটা আয়, আমরা এই এন্ট্রিতে চলে আসবো, ব্যবসায়ের আয়, তাহলে আয় হয়েছে। তাহলে আমাদের কয় তারিখে এন্ট্রি? এটি হলো ৬ তারিখে। দেখো ৬ তারিখে লিখবো আমরা যে প্লাস, হ্যাঁ, পণ্য, ওই কথাটা লিখবো পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় কত হাজার টাকা? ৮০,০০০ টাকা। হ্যাঁ, ৮০,০০০ টাকা আমরা এটা কি করলাম? যোগ করে দিব, যোগ করে আসবে 2,25,000 টাকা। হ্যাঁ, 2,25,000 টাকা, ঠিক আছে, 2,25,000 টাকা। তারপরে যাইয়া এরপরে কি আছে দেখো, বেলা এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে পরিশোধ মানে এটা আসবে না, হ্যাঁ, এটা আসবে না। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে কি হয়েছে, এরপর আমাদের সূত্র অনুযায়ী কি হয়েছে? উত্তোলন, হ্যাঁ, উত্তোলন, হ্যাঁ, উত্তোলন করছে কি মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। উত্তোলন এন্ট্রি একটা আছে, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন কয় তারিখের এন্ট্রি? এটি হলো তোমার 18 তারিখের এন্ট্রি, এই 18 তারিখের এন্ট্রি। হ্যাঁ, তাহলে এটা উত্তোলন করলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ, বিয়োগ হয়ে গেলে কি হবে দেখো, এখানে উত্তোলন করছে একটা তোমার খেয়াল করো, উত্তোলনটা করছে কি মালিক নিজ প্রয়োজনে ব্যবসাতে উত্তোলন করেছে 8,000 টাকা। তাহলে উত্তোলন লিখবো আমরা, উত্তোলন লিখবো, উত্তোলন লিখবো কত? 8,000 টাকা, ঠিক আছে। 8,000 টাকা উত্তোলন করলে 2,17,000 টাকা। হ্যাঁ, এরপরে আর কোনটা আছে? খরচ বা আয় বা মালিক উত্তোলন করছে এমন এন্ট্রি আছে কিনা আমরা দেখবো। হ্যাঁ, লাস্ট একটি এন্ট্রি আছে, বিজ্ঞাপন খরচ 18,000 টাকা। তো বিজ্ঞাপন খরচ 18,000 টাকা আমার ব্যবসায়িক খরচ হয়ে গেল না, তাহলে আমি কি করব? সেটি বিয়োগ করে দিব। কয় তারিখে এন্ট্রি? এটি 28 তারিখে এন্ট্রি। লিখবো বিজ্ঞাপন খরচ, হ্যাঁ, বিজ্ঞাপন খরচ কত? 8,000 টাকা। তাহলে আমাদের কত হবে? এখান থেকে 2,17,000 থেকে 8,000 চলে গেলে 2,09,000 টাকা। হ্যাঁ, আর আছে আর কোনো এন্ট্রি নেই। আশা করছি তোমরা মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা একদম সহজ, শুধু সূত্রটা মনে রাখবা যে ব্যবসায়ের বিনিয়োগ, মালিকে কত টাকা ব্যবসায় বিনিয়োগ করছে সেটা, ব্যবসায়ের আয়, যত টাকা ব্যবসায় আয় হবে সেগুলো যোগ হবে, ব্যবসায়ের খরচ, যত টাকা ব্যবসায় কি হয়েছে? খরচ হয়েছে, সেগুলো কি হবে? বিয়োগ হবে, এবং মালিকের উত্তোলন, মালিকে কোনো টাকা উত্তোলন করলে ব্যবসা হতে সেটা বিয়োগ করে দিবা, ঠিক আছে। তাহলে দেখো আমরা সুন্দরভাবে এই অঙ্কটা করে ফেলেছি। গ নাম্বারটা যে মালিকানা সত্ত্বের পরিমাণ। আশা রাখছি তোমরা সৃজনশীলটা সম্পর্কে বুঝতে পেরেছো, বাসায় বারবার প্র্যাকটিস করবা। আমি যতই করাই, তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিছু দিয়ে তোমরা পারবা না। হিসাব বিজ্ঞান চর্চার বিষয়, যত চর্চা করবা তত তোমরা ভালো করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, এটাই তোমাদের বাড়ি কাজ। এই অঙ্কটা 5 নং অঙ্কটা তোমরা বারবার করবা, যদি বুঝতে পারো তাহলে স্যারের সার্থকতা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আমাকে অবশ্যই জানাবা। আর বাসায় বারবার অঙ্কগুলো করবা, অঙ্ক করতে পারলে তুমি অধ্যায়গুলো শেষ করতে পারবা। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয়, অন্য কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।